তোর কাছে কিছু টাকা হবে? আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিনে আনতে হবে। সেই সাথে অবনীর স্কুলের বেতনটাও দিতে হবে। কালকে তো স্যার বলে দিয়েছে যাদের বেতন বাকি আছে তারা বেতন নিয়ে স্কুলে আসবে। আম্মু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখনো কোনো টিউশনি মাস হয়নি, তাই টাকা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। হুম, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে। আজকে তোর বাবা বেঁচে থাকলে তোর কষ্ট হতো না। তুইও বাকি সব ছেলেদের মতো আনন্দ করে দিন কাটাতে পারতি। কিন্তু আমাদের কি ভাগ্য দেখ। আম্মু, তুমি সেই সব কথা বলো না তো। সেগুলো বলে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট। আমার টিউশনির সময় হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। এবং টাকা নিয়ে চিন্তা করবে না, আমার টাকা পেলেই তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা, বাড়ি আসবি কবে? বাড়িতে যাব কিভাবে? সেখানে গেলে পেটে ভাত জুটবে না। তুই বাড়ি ফিরে আয়। ও শহরে তোকে থাকতে হবে না। আমি এমন টাকা চাই না যেটাতে তোকে দেখতে পারবো না। বাড়ি গিয়ে কি করব? এখন শহরে আছি, ফলে টিউশনি করে তোমাকে টাকা পাঠাচ্ছি এবং নিজে পড়াশোনা করছি। গ্রামে গেলে তো চাষ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আচ্ছা, পরে কথা বলবো। টিউশনিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভালো থেকো। কলটা কেটে দিলাম। ফোনটা পকেটে রেখে হাঁটা দিলাম টিউশনি করানোর জন্য। আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। আম্মুর ওষুধ শেষ হয়ে গিয়েছে, ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে, নিজের হোস্টেলের ভাড়া দিতে হবে, আরও কত কি। আমি সাজ্জাদ কেয়ার, বর্তমানে ঢাকায় থাকি। এইচএসসি পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিবার বলতে শুধু আম্মু এবং ছোট বোন। পরিবারের একমাত্র আয়ের উৎস বাবা ছিল। তিনি 2 বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে পরিবার চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে। নিজের বাড়িতে থেকে পরিবার চালানো সম্ভব ছিল না, তাই বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসি। এখানে এসে হোস্টেলে উঠি, একটা কলেজে ভর্তি হই এবং হোস্টেলের কয়েকজন বন্ধুর সাহায্যে 3টা টিউশনি নিয়েছিলাম। সেটা থেকে যা পাই তার কিছুটা আম্মুকে দিতাম এবং নিজে চলতাম। আজ 2 বছর পেরিয়ে গিয়েছে, এই শহরে এসেছি। 2 বছরে মাত্র একবার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে থাকবো কিভাবে কাজ না করে? বাড়িতে বসে থাকলে কারো ভাগ্য খাবার জুটবে না, তাই বাড়িতে যাই না। এখন যে বাসায় টিউশনি করাতে যাচ্ছি সে বাসার মালিক অনেক ভালো মানুষ। ওনাদের মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমি ওনার মেয়েকে ক্লাস 6 থেকে পড়িয়ে আসছি। আমার পড়ানো দেখে ওনারা আমাকে আরও 3টা টিউশনি ধরিয়ে দিয়েছে, আর একটা আমি নিজে ঠিক করেছি। এখন মোট 7টা টিউশনি করায়, সেটা থেকে যা হয় তা দিয়ে আমাদের ভালোই চলে যায়। ছাত্রীর বাসায় দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর বাসার কাজের লোক দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে পড়ার টেবিলে গেলাম। একটু পর আমার ছাত্রী এলো, তাই ওকে পড়ানো শুরু করলাম। পড়াচ্ছিলাম এবং তার ফাঁকে ফাঁকে আন্টিকে খুঁজছিলাম। এই বিষয়টা আমার ছাত্রী লক্ষ্য করেছে। ছাত্রীর নাম সোমাইয়া। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না তো। সত্য কথা বলুন। আমি সেই প্রথম থেকে দেখছি আপনি যেন কাউকে খুঁজছেন। তেমন কিছু না, তুমি পড়ায় মনোযোগ দাও। সুমাইয়া কিছুটা সন্দেহ নিয়ে পড়া শুরু করলো। পড়ানো শেষ করে আমি টেবিল থেকে উঠে আসতে যাব, এমন সময় সুমাইয়া বলল, আপনি উঠবেন না, বসে থাকুন, আমি একটু পরই আসছি। আমার অন্য জায়গায় টিউশনি আছে, সেখানে যেতে হবে। মাত্র 2 মিনিট লাগবে, আমি আম্মুর কাছে যাব আর আসবো। আমি কিছু বলার আগে সুমাইয়া চলে গেল। একটু পর হাতে কিছু টাকা নিয়ে এসে বলল, আপনার বেতনটা নিয়ে যান, সকালে আম্মুর কাছ থেকে রেখে দিয়েছিলাম আপনাকে টিউশন শেষে দিব বলে। আমি কিছু না বলে হাসি মুখে টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর বিকাশের দোকানে গিয়ে আম্মুর বিকাশে টাকাগুলো পাঠিয়ে দিলাম। সোমাইয়া বোধহয় আমার মুখ দেখে বুঝতে পেরেছিল যে আমার টাকা দরকার, তাই আজকে বেতনটা দিয়ে দিল। তাতে আমার ভালোই হয়েছে। ওষুধ এবং স্কুলের বেতনের টাকা ম্যানেজ হয়ে গেল। চারিদিকে সন্ধ্যা নামছে, এখনও 3টা টিউশনি বাকি আছে। আমি দুপুর 3টা থেকে টিউশনি করানো শুরু করি। এতে যতক্ষণ লাগে লাগুক, শেষ করে হোস্টেলে যাই। সবগুলো টিউশনি শেষ করে হোস্টেলে ফিরতে ফিরতে রাত 10টার কাছাকাছি বেজে গেল। তাই দেরি না করে ডিনার করে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং আছে। পরের দিন সকালে ঘুম হঠাৎ করে ভেঙে গেল। এমনটা প্রায় হয় মাঝে মাঝে। মধ্যরাতে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। বালিশের ফাঁক থেকে মোবাইলটা বের করে টাইম দেখলাম সকাল 7টা 30 বাজে। 9টা থেকে কোচিং। তাড়াতাড়ি করে গোসল করে রেডি হতে হবে। কোচিং হোস্টেল থেকে অনেকটা দূরে যেতে 10-15 মিনিটের মতো লাগবে। তাই আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। তারপর রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সাধারণত সকালে নাস্তা করি না। নাস্তা করার টাকাগুলো বাঁচিয়ে রেখে অন্য কাজে লাগাই। কোচিং শুরু হওয়ার 20 মিনিট আগে কোচিংয়ে এসে গিয়েছি।
আমাকে সহ 4-5 জন কোচিং এসেছে। ক্লাস শুরু হবে 9টার দিকে। ব্যাগটা নিয়ে ক্লাসরুমে রেখে মাঠে চলে এলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোন বের করে দেখলাম আম্মু কল করেছে। রিসিভ করতেই আম্মু বলা শুরু করলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওষুধ কিনেছো কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলায় ওষুধ কিনে এনেছি। অবনীর স্কুলের বেতন দিয়েছো? হ্যাঁ, আজকে সকালে বেতন সহকারে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। সকালে নাস্তা করেছিস? আমি মনে মনে বললাম, মিথ্যা বলে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ আম্মু, আমি নাস্তা করে কোচিংয়ে এসেছি। তোমরা নাস্তা করেছো? হ্যাঁ করেছি। তোর কোচিং বোধহয় শুরু হবে, যা তুই ক্লাস করে আয়, পরে আবার কথা হবে। ঠিক আছে, কলটা রাখলাম তাহলে। ঠিক আছে। আমি কলটা কেটে দিলাম। পৃথিবীতে এই 2 জন মানুষ ছাড়া আমার আপন কেউ নেই। দিন শুরুতে বা শেষে দুজনের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। দুজন বললে ভুল হবে, কারণ অবনীর সাথে খুব কম কথা হয়, আম্মুর সাথে খুব বেশি পরিমাণে কথা হয়। 9টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে। এর মধ্যে অনেকে চলে এসেছে, যে যার ক্লাসের দিকে যাচ্ছে। আমিও মাঠে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে প্রবেশ করলাম। স্যার এখনও আসেনি, তার সময় হলে তিনি চলে আসবেন। আমার জীবনে বন্ধু বলতে কয়েকজন ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের অবহেলা বেড়ে গেল। তারপর কথা বলাই বন্ধ হয়ে গেল। তারপর থেকে তাদের কোনো খোঁজ নেই। আমিও নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে চাইনি, একা থাকতে বেশি পছন্দ করি। হোস্টেলে কয়েকজন রুমমেট আছে, ওদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো, হাতে নোটিশ বুক, হয়তো আজকে কিছু নোটিশ দিবে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। স্যার বুকটা ওপেন করে পড়া শুরু করলেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ শনিবার সকাল 10 ঘটিকায় আপনাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমাদের কোচিং আগামী 3 তারিখ পর্যন্ত কার্যক্রম হইবে। তারপর আপনাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। কথাগুলো বলে স্যার বুকটা রেখে দিয়ে ক্লাস করানো শুরু করে দিল। আমি মনে মনে ভাবছিলাম, আজকে 28 তারিখ, বলতে গেলে আর মাত্র 6-7 দিনের মতো বাকি আছে। এই কয়েকদিনে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, না হলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। চিন্তাভাবনা শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। সকল ক্লাস শেষে কোচিং থেকে হোস্টেলে ফিরে এলাম। তারপর পড়তে বসলাম, কারণ সামনে এক্সাম। আমাকে সফল হতেই হবে। ঢাকা ভার্সিটিতে আমাকে চান্স পেতেই হবে। দুপুর পর্যন্ত পড়ে লাঞ্চ করলাম, তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে 3টার দিকে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। এভাবে কোচিং টিউশনি করিয়ে কেটে গেল 6 দিন। আজকে সকাল 10টায় এক্সাম, তাই ভোররাতে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিয়েছি। প্রস্তুতি অনেক ভালো, চান্স পেয়ে যেতে পারি। ভার্সিটি হোস্টেলের কাছে হওয়ায় 9টা 15 দিকে বের হলাম। তারপর পায়ে হেঁটে ভার্সিটির গেটের সামনে গেলাম। গেট দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক শিক্ষার্থী ভিড় জমিয়েছে। এত মানুষ পরীক্ষা দিতে আসবে এটা আমার জানা ছিল না। সবার গায়ে দামি দামি জামা কাপড়, আর আমার গায়ে নর্মাল জামা কাপড়। বেশিরভাগ মানুষের খেয়াল আমার দিকে, কি দেখছে সেটা বুঝতে পারছি না। তাদের তাকানোর দিকে খেয়াল না করে নিজের সিট নম্বর খুঁজে বসে পড়লাম। ঠিক 10টার দিকে এক্সাম শুরু হলো। এক্সাম শেষ করে হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এক্সামের রেজাল্ট 3 দিন পর জানিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহ থেকে ক্লাস। প্রতিদিনের মতো দুপুর 3টার দিকে হোস্টেল থেকে বের হলাম টিউশনি করানোর জন্য। এক এক করে সকল টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। রাত 10টার দিকে টিউশনি শেষ করে হোস্টেলে যাচ্ছিলাম, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলাম অবনী ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলা শুরু করলো, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালোই আছি। বাইরে আছিস নাকি? গাড়ির আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছি। তোকে না বলেছি রাতের বেলা বাইরে দিয়ে ঘোরাঘুরি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। কি করব বল, বাধ্য হয়ে করা লাগছে। আর রাতে বাইরে থাকলে আমার কিছু হবে না। তবুও সাবধানে থাকবি। আর বাড়িতে আসবি কবে? দেখি কবে যেতে পারি। এবার একটু আয়, অনেকদিন হয়ে গিয়েছে তোকে দেখি না। এবার একটু বেশি ছুটি নিয়ে আয়। এই বিষয় পরে কথা বলবো, আগে বল তোর পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়াশোনা কর, সামনে বড় পরীক্ষা, রেজাল্ট ভালো করা চাই। আমি সম্পূর্ণ চেষ্টা করব রেজাল্ট ভালো করার। এখন বাকিটা আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। আচ্ছা, এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আজ অনেকদিন পর অবনীর সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। কথা বলতে বলতে হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের গেট রাত 10:30 পর্যন্ত
খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি 10টা থেকে 10টা 15-র ভেতরে হোস্টেলে প্রবেশ করে ফেলি। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে প্রবেশ করলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমি চান্স পেয়ে গিয়েছি। আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। এখন খরচ অনেকটা বেড়ে গেল। বই কিনতে হবে, তারপর ভালো দেখে জামা কাপড় কিনতে হবে। অবশ্য জামা কাপড় যা আছে সেটা দিয়ে চলে যাবে, কিন্তু বইগুলো বাধ্যতামূলক কেনা লাগবে, না হলে পড়বো কি দিয়ে? আমার কাছে কয়েক হাজার টাকা আছে, সেটা দিয়ে সব বই হবে কিনা দোকানদার ভালো জানে। আজকে মঙ্গলবার, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। তার আগে সব ব্যবস্থা করতে হবে। এখনও একটা টিউশনির বেতন পাইনি, সেটা যদি পেয়ে যাই তাহলে বই কেনার টাকা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ওনারা তো এত তাড়াতাড়ি টাকা দিবে না। ওনাদের বেতন দিতে দিতে 10-12 তারিখ লেগে যাবে। এমন কোনো বন্ধু নেই যে তার কাছ থেকে টাকা ধার নিয়ে বই কিনবো। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। এত চিন্তা করে লাভ নেই, চিন্তা করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। পকেটে যে কয় টাকা আছে আপাতত ওই টাকা দিয়ে জরুরি বইগুলো কিনে নিয়ে আসবো। ঘড়িতে দুপুর 2টা বাজে, লাঞ্চ করে বিছানায় শুয়ে আছি। 1 ঘন্টা পর টিউশনি করানোর জন্য বের হব, তাই এখন বিশ্রাম নিচ্ছি। 3টা বাজার সাথে সাথে হোস্টেল থেকে বের হয়ে গেলাম টিউশনি করানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো টিউশনি করিয়ে লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে হোস্টেলে ফিরলাম। প্রথমে ভেবেছিলাম যে টাকা আছে সেগুলো দিয়ে বই হবে না, কিন্তু আমার ধারণা ভুল। আর মাত্র একটা বই কিনলে সবগুলো বই হয়ে যাবে। কালকে সকালে ভার্সিটির প্রথম দিন এবং ক্লাস। জানি না কালকের দিনটা আমার কেমন যাবে, তবে আশা করছি সব কিছু ভালো কাটবে। সুন্দর একটা মুহূর্তের আশা নিয়ে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে, তাই বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে হোটেল থেকে সকালের নাস্তা করে নিলাম। আমি সাধারণত নাস্তা করি না, তবে আজকে করে নিলাম। নাস্তা করে নিয়ে আবার ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটি এসে ক্লাস খুঁজে একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাসে অনেকে আমার দিকে তাকিয়ে আছে। কী কারণে তাকিয়ে আছে সেটা আমার অজানা। আমি মাথা নিচের দিকে করে আছি। তুই এখানে বসে কি করছিস? ওঠ এখান থেকে। মাথা নিচু করে বসেছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেরে মাথাটা তুললাম। আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমার এমনভাবে তাকানো দেখে বোধহয় মেয়েটা কিছুটা বিরক্ত হলো। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এখান থেকে ওঠ। আমি উঠবো কেন? উঠবি না মানে? এটা আমার জায়গা, তুই কোন হিসেবে এখানে বসেছিস? কই, এখানে তো আপনার নাম লেখা নেই। তাহলে আপনি কিভাবে এটাকে নিজের জায়গা বলে দাবি করছেন? শুধু এইখানে না, সারা ভার্সিটিতে আমার নাম লেখা আছে। আর শুন, আমি তোর সাথে কথা বলতে চাই না, তাই ওখান থেকে উঠে যা, না হলে অনেক খারাপ হবে। মেয়েটির সাথে আরো 2জন মেয়ে ছিল, বোধহয় ওরা মেয়েটার বান্ধবী হবে। আমি মেয়েটার সাথে কথা বলছিলাম দেখে ওদের ভেতরে একজন বলে উঠল, ইরা, তুই ওর সাথে এত কথা বলছিস কেন? ওর ব্যাগটা পেছনে পাঠিয়ে দে। এটা বলার সাথে সাথে মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পেছনে রেখে দিল। তারপর বলল, আজকের পর থেকে তোকে যেন এখানে না বসতে দেখি। এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ বসবে না। এখন যা, ভাগ। ভার্সিটিতে আজকে প্রথম দিন, তাই মেয়েটা মানে ইরার সাথে কোনো ঝামেলা করলাম না। চুপচাপ পেছনে এসে বসে পড়লাম। এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গালে কয়েকটা থাপ্পড় পড়ে যেত। আজকে কিছু বললাম না, তার কারণ একে তো মেয়েটাকে চিনি না, তার উপর ওর পরিচয় জানি না। তার সাথে ভার্সিটিতে প্রথম দিন, তাই আমি চাই না আমাকে নিয়ে কোনো ঝামেলা তৈরি করুক। পেছনে একা একা বসে আছি, কারোর সাথে তেমন একটা কথা বলছি না। কেউ আমার সাথে কথা বলতে আসছেও না। একটু পর স্যার ক্লাসে প্রবেশ করলো। প্রথম দিন হওয়ার কারণে আজকে তেমন ক্লাস হয়নি। সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গিয়েছে। সবগুলো ক্লাস শেষ করে ক্যাম্পাস দিয়ে হাঁটছিলাম। এমন সময় কয়েকজন ছেলে আমাকে ওদের কাছে ডাকলো। আমি ওদের কাছে যাওয়ার পর ছেলেগুলোর ভিতরে একজন বলল, ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আজকে প্রথম দিন। নাম কি? সাজ্জাদ। আমাদের চেনো? আমি এই ভার্সিটির কাউকে চিনি না। তোমার কোনো বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে এসো, তারাই বলে দেবে আমরা কে। দুঃখিত, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আমি সবসময় একা থাকতে পছন্দ করি। ও আচ্ছা, তাহলে এখন যেতে পারো। আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে সেখান থেকে চলে আসি। ছেলেগুলোর সাথে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু কখনো কথা বলা হয়নি। এরা এখানকার সবচেয়ে বখাটে ছেলে, তবে এরা মেয়েদেরকে প্রচুর সম্মান করে। এরা কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি, অথচ আজ এদের উপাধি বখাটে ছেলে। ছেলেগুলো আমার সিনিয়র। ওদের সাথে কথা শেষ হলে আমি গেটের দিকে যেতে থাকলাম। হোস্টেলে ফিরে যেতে হবে, তাই গেট দিয়ে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা গাড়ি একদম আমার কাছে দিয়ে চলে গেল। গাড়িটা ভার্সিটির ভেতর থেকে বের হয়েছে। আর একটু হলে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত। কিন্তু গাড়ির ভেতরে কে তাকে দেখার খুব ইচ্ছে হলো, তাই বললাম, গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে ভার্সিটি আসিস কেন?
কথাগুলো বোধহয় যে গাড়ি ড্রাইভ করছিল সে শুনতে পেরেছিল, তাই কথা শেষ হওয়া মাত্র গাড়ি থামালো। গাড়িকে ড্রাইভ করেছিল সেটা আমি জানি না, তবে এখন জেনে যাব। আমি গাড়িটার দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা খুলে ইরাকে নামতে দেখলাম। ইরা হলো সেই মেয়েটা যার সাথে ক্লাসে সিট নিয়ে সমস্যা হয়েছিল। ইরা রাগী একটা ভাব নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। কোনো কিছু না বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কে বলেছে যে আমি গাড়ি চালাতে জানি না? আমাকে তোর মতো বোকা ভেবেছিস নাকি যে গাড়ি চালাতে পারবো না? আমি ইচ্ছে করে তোর সাথে অমন করেছি, মনে করেছিলাম তোর সাথে ধাক্কা লাগবে, কিন্তু তার কিছুই হলো না। তোর কপালে অনেক ভালো, যার জন্য বেঁচে গেলি। এটা বলে ইরা চলে যেতে লাগলো। ইরার এমন ব্যবহারে নিজেকে চুপ রাখতে পারলাম না। পেছন থেকে ইরাকে ডাকলাম, সে আমার কাছে এসে দাঁড়ালো। এবার কোনো কিছু না ভেবে কষে ইরার গালে একটা থাপ্পড় মেরে বললাম, অনেকক্ষণ ধরে তোর এমন ব্যবহার দেখছি, কিন্তু কিছু বলছিলাম না, তবে এখন বলবো? কিসের এত অহংকার করিস তুই? তোর এইরকম অহংকার আমার কাছে কোনো মূল্য নেই। আর আমি তোর কি করেছিলাম যে আমাকে ধাক্কা মারতে চেয়েছিলি? ভেবেছিলাম আজকে প্রথম দিন কারোর সাথে ঝামেলা করব না, কিন্তু সেটা আর হলো না। তোর সাথে একটা সমস্যা হয়েই গেল। তোকে কেন মারতে চেয়েছিলাম সেটা আস্তে আস্তে জানতে পারবি, এত চিন্তা করিস না। আর আমাকে থাপ্পড় দিলি না, এটার জন্য খুব ভয়াবহ শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, শুধু দেখতে থাক। হ্যাঁ দেখব। জীবন চলার পথে তোর মতো অনেক ফাপড়বাজ লোক আসবে, তাদের থেকে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইরা আমার কথার কোনো উত্তর দিল না, রাগী চোখ বানিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমিও ইরাকে পাত্তা না দিয়ে হোস্টেলের দিকে যেতে লাগলাম। ভেবেছিলাম আজকে কোনো প্রকার ঝামেলা করব না, কিন্তু বেয়াদব মেয়ে ইরার জন্য সেটা হলো না। শেষমেশ ওর সাথেই সমস্যা হলো। আমি জানি না সে আমাকে কিসের ভয় দেখায়। যার ভয় দেখাক না কেন, আমি আমার মতো করে এগিয়ে যাব। ইরার মতো মেয়ে মাঝপথে কাটা হতে আসবেই, ওকে নিয়ে থাকলে হবে না। চিন্তা ভাবনা করতে করতে হোস্টেলে চলে এলাম। ব্যাগটা নিজের জায়গায় রেখে খাটের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আমার রুমমেট ছোট ভাই সুজন বলল, ভাইয়া, আপনার গালে 5 আঙুলের দাগ হয়েছে কিসের জন্য? কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমার বুঝতে বাকি থাকলো না সে কিসের কথা বলছে। আমি জানি না। এটা শুনে সুজন আর কিছু বলল না। আমি খাটের উপর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। আয়নাতে গাল দেখলাম, হালকা করে 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে। সেদিকে বেশি মনোযোগ না দিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। আমি ভালো করে জানি ইরার গালেও আঙ্গুলের দাগ বসে গেছে, কারণ আমি অনেক জোরে বেড়েছি। এটা থেকে দাগ হয়ে গেছে, এটা একদম নিশ্চিত। আজকের বাকি দিনটা টিউশনি করিয়েই কেটে গেল। পরের দিন সকালে ভার্সিটি গেলাম। ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় ইরা সহ কয়েকজন মেয়ে আমার পথ আটকে দাঁড়ালো এবং বলল, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমাদের সাথে একটু কথা বলে যা। কালকে থাপ্পড় দিয়েছিলি, তার রিটার্ন গিফট নিয়ে যা। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, আমার পথ ছেড়ে দাঁড়ান, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে এসে আমাদের মাঝে প্রবেশ করলো। ছেলেটা আমার দিকে একবার তাকিয়ে ইরাকে বলল, আপু, ছেলেটা তোমার ব্যাপারে কিচ্ছু জানে না, তাই এমন করছে। আমি ছেলেটাকে সব কিছু বুঝিয়ে বলবো, এরপর থেকে তোমার সাথে কথা বলতে আসবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে বলবে কেমন? ছেলেটা আমাকে ইরাদের সামনে থেকে নিয়ে ক্লাসের কাছে চলে এলো। তুমি কি পাগল? ওদের সাথে লাগতে গিয়েছো কেন? তুমি কি ইরার পরিচয় জানো? না, কে ইরা? ইরা হলো এই ভার্সিটির সভাপতির মেয়ে। সভাপতি হওয়ার সাথেও অনেক একজন বড় মাপের বিজনেসম্যান। তাই তো বলি, ইরা এত কিসের অহংকার দেখিয়ে চলে? হ্যাঁ, তাই তো কেউ ইরার সাথে ভালোভাবে কথা বলে না। এবং ইরার আশেপাশে যে সকল মেয়েগুলোকে দেখো, ওরা সবাই টাকার পাগল। ওরা টাকার জন্য এর পিছনে পড়ে থাকে। সেটা আর বলা লাগবে না, যে কেউ দেখলে বুঝবে। তুমিও ইরার সাথে বেশি কথা বলো না, বললে তোমার সমস্যা হবে। আচ্ছা। তাহলে চলো ক্লাসে যাই। তারপর আমি এবং ছেলেটা ক্লাসে প্রবেশ করলাম। আজকে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে ছেলেটাও বসেছে। আমার নাম শাহিদ। তোমার নাম কি? আমার নাম সাজ্জাদ। ও, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আম্মু এবং ছোট একটা বোন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমারও সেম কাহিনী। আমরা কি বন্ধু হতে পারি? পারি। তাহলে কিন্তু তুই করে বলতে হবে। ঠিক আছে, বলবো। ক্লাস শেষে আমার আরো কয়েকজন বন্ধু আছে, ওদের সাথে তোর পরিচয় করিয়ে দেবো, কেমন? ওকে দিস। তখন ক্লাসে স্যার প্রবেশ করলো, তাই আর কোনো কথা হলো না। স্যার আসার কিছুক্ষণ পরে ইরা ক্লাসে প্রবেশ করলো, তবে স্যার তাকে কিছু বলল না। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, তাই শাহিদের সাথে ক্লাস থেকে বের হলাম। এখন ক্যাম্পাসের বটগাছের নিচে শাহিদের সাথে দাঁড়িয়ে আছি। শাহিদ ওর বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছে। একটু পর 3 জন মেয়ে এবং 2 জন ছেলে এসে শাহিদের পাশে দাঁড়ালো। তখন শাহিদ এক এক করে সবাইকে দেখিয়ে বলল, এরা হলো আমার বন্ধু, রিফা, লিজা, তানহা, আসিফ, আকাশ, আরও হলো সাজ্জাদ। তখন মেয়েগুলোর ভেতর থেকে তানহা বলে উঠল, তুমি সেই ছেলেটা না
যে কালকে ইরাকে থাপ্পড় দিয়েছিলে? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ইরা তোমাকে কিছু বলেনি? কি বলবে, কালকেও নিজের দোষের জন্য থাপ্পড় খেয়েছে। এটা বলে আমি পেছনে তাকালাম, দেখলাম ইরা রাগী চোখ নিয়ে এদিকে আসছে। আমার কথা শুনে ফেলেছে নাকি? শাহিদের দিকে তাকালাম, সেও কিছুটা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে ইরা আমার একদম সামনে চলে এসেছে, চোখে অনেকটা রাগী ভাব। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন নাকি? সেই রকম কিছু না, আমরা এমনিই দাঁড়িয়ে গল্প করছিলাম। কিন্তু তুমি এখানে কেন? আমার গাড়ি নিতে এসেছিলাম, তোমরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো। আমি ইরার গাড়ির সামনে থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। আমার সাথে বাকি সবাইও এলো। মেয়েটা কোনোদিন ঠিক মতো গাড়ি পার্কিং করে না। তোর কপাল অনেক ভালো যে ইরা তোর কথা শুনতে পায়নি। যদি শুনে ফেলতো তাহলে সমস্যা হয়ে যেতে পারতো। কি সমস্যা হতো সেটা একটু বল। কি যে হতো সেটা আমরাও নিজেরাও জানি না। থাক, এইসব বিষয়ে কথা বলা বাদ দে, আমার দেরি হয়ে যাচ্ছে, হোস্টেলে ফিরতে হবে। ঠিক আছে, যা, কালকে ভার্সিটিতে দেখা হবে। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, এমন সময় আম্মুর ফোন, তাই কলটা রিসিভ করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আবার ফোনটা রেখে দিলাম। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে বের হলাম। যখন সুমাইয়াকে পড়িয়ে টেবিল থেকে উঠতে যাব, এমন সময় সুমাইয়ার আম্মু আমার কাছে এসে বললেন, বসো, তোমার সাথে জরুরি কথা আছে। জি বলুন, কি বলবেন? আমার এক আত্মীয় এসেছে। এই শহরে ওনার একটা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। তুমি কি তাকে পড়াতে পারবে? দুপুর 2টা থেকে কি পড়তে পারবে? তুমি যখন সময় দিবে সে তখনই পড়তে পারবে, তাই সময় নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তাকে বলে দিয়েন দুপুর 2টা থেকে পড়াবো। তাদের সাথে সবকিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দিয়েন, তাই হবে। তাহলে আজকের মতো আসি। সুমাইয়ার আম্মুর উত্তরের অপেক্ষা না করে ওখান থেকে বের হয়ে অন্য বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আমি অবসর সময়গুলো কেটে যায় এভাবেই টিউশনি করাতে করাতে। অন্য ছেলেদের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় কাটাতে একদম ভালো লাগে না। রাত 10টায় টিউশনি শেষ করে হোস্টেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত টিউশনি, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। সকালে ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মে। বিছানা ছেড়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির দিকে। ভার্সিটির গেটের কাছাকাছি এসে দেখলাম শাহিদ দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, ভার্সিটি যাবি না? হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক সময় আছে, আস্তে আস্তে ভার্সিটিতে প্রবেশ করব। তার দরকার নেই, চল ভেতরে যাব। আমরা ভার্সিটির গেট থেকে বেশি দূরে ছিলাম না, আমাদের লোকেশন থেকে 1 মিনিটের রাস্তা। ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম আমাদের বাকি বন্ধুগুলো আগে থেকে চলে এসেছে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি আছে, তাই সবাই গিয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলাম। তোমার ব্যাপারে তো ভালো করে কিছু জানতে পারলাম না, নিজের ব্যাপারে কিছু বলো। আমার সাথে কয়েকদিন থাকলে এমনিতেই আমার সম্পর্কে সবকিছু জেনে যাবে, তখন নতুন করে বলা লাগবে না। তাই? হ্যাঁ, আমার কাজ এবং যা ব্যবহার তাতেই সবাই বুঝে যায় আমি কেমন। ঠিক আছে, আমরাও চেষ্টা করব বোঝার জন্য। আমি আর এই বিষয়ে কিছু বললাম না, অন্য একটা টপিক নিয়ে গল্প করতে লাগলাম। অন্যদিকে ইরা বান্ধবীদের নিয়ে ক্লাসে যাওয়ার সময় খেয়াল করলো সাজ্জাদ, সাইদ সহ কয়েকজন ছেলেমেয়ে একসাথে গল্প করছে। সাজ্জাদের এইসব ভাব দেখে ইরা ওর বান্ধবীদের বলল, দেখ, গরিবদের সাথে গরিবটাকে ভালো মানিয়েছে, কিন্তু আরো কয়েকটা থাকলে খুব ভালো হতো, তাই না? পাশে থেকে ইরার একজন বান্ধবী নীলা বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক বলছিস, আরো কয়েকজন থাকলে ভালো হতো। চল ওদের একটু ডিস্টার্ব করে আসি। এদিকে আমরা ইরাকে আমাদের কাছে আসতে দেখে বললাম, কি ব্যাপার ইরা, আমাদের কাছে আসছে কেন? নতুন কোনো ফন্দি বানিয়েছে নাকি? সেটা ও, মানে ইরাও নিজেও ভালো জানে। জানি না আবার অপমান করার জন্য আসছে কিনা। প্রিন্সিপালের কাছে ওর নামে বিচার দিতে পারিস না? দিয়ে কোনো লাভ হবে না, উল্টে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। কথা বলার মাঝখানে ইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে আমাদের দিকে ছুড়ে দিয়ে বলল, এই টাকা তোদের ভিক্ষা দিলাম, যেভাবে ভিক্ষুকের মতো বসে আছিস তাতে না দিয়ে থাকতে পারলাম না। আমাদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হলো সেটা একটু বলবেন? তোরা নিজেরা ভেবে দেখ তোদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হচ্ছে। এটা বলে ইরা নিজের মতো করে চলে গেল। ওর এমন ব্যবহার আমরা কেউ আশা করিনি। আমি টাকা তুলে নিয়ে নিজের মানিব্যাগে রেখে দিলাম। তুই ওই টাকা মানিব্যাগে রাখছিস কেন? এই টাকা নিজের কাছে রেখে দিলাম, সময় বুঝে ইরাকে সুদে আসলে ফিরে দিব। এখন ক্লাসে চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম।
কয়েকটা ক্লাস করে আবার ক্যাম্পাসে এসে বসলাম। বসে বসে গল্প করছিলাম। গল্পের এক পর্যায়ে রিফা বলে উঠল, ইরার অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে। কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেটা ভুলে গিয়েছে। ইরার বাবাও এইরকম নাকি? না না, ইরার বাবা অনেক ভালো একজন মানুষ। ইরা ওনার একমাত্র সন্তান হওয়ার কারণে বেশি আদর করেছে, যার ফলে আজ এই অবস্থা। সারা জীবন শুধু আদর করে গিয়েছে, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আর শেখায়নি। তোমার হয়েছে কি? কালকে থেকে একটা কথাও বলনি, অথচ এখন এত বকবক করে যাচ্ছ যে? আমি এরকমই, কথা কম বলি। গুড, এই অভ্যাসটা সবসময় বজায় রাখবে। দেখবে সবাই তোমাকে পছন্দ করবে। সবার পছন্দের দরকার নেই, কাছের মানুষগুলো পছন্দ করলেই হলো। আমি আর কিছু না বলে মোবাইল বের করে সময় দেখলাম। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আজকে আবার 2টা থেকে টিউশনি করাতে হবে, তাই 1:45-এ হোস্টেল থেকে বের হতে হবে। এখন 12:30-টার কাছাকাছি বাজছে। আচ্ছা, তাহলে তোরা সবাই থাক, আমার টিউশনি করাতে যেতে হবে। তো নাম্বারটা দিয়ে যা। ওকে, ফোন বের কর। আমাকেও তোমার নাম্বারটা দিয়ে যাও। আমি আমার নাম্বারটা সবাইকে দিলাম, ওদের নাম্বারগুলো আমি নিলাম। আচ্ছা, বিকেলে কল করবো, আড্ডা দিব একসাথে, কেমন? আমার সময় হবে না, সেই সময় আমার টিউশনি আছে। সময় থাকবে কখন? আমার হাতে সময় নেই। সকালে ভার্সিটি, দুপুর থেকে টিউশনি শুরু করি একেবারে রাত 10টা পর্যন্ত। এর মাঝে আমার কোনো ছুটি নেই। তুই তো দেখছি আমার থেকেও ব্যস্ত মানুষ। ব্যস্ত থাকতেই হবে, কারণ আমি পুরো পরিবার আমার উপর নির্ভর করে চলে। আমি ঠিকমতো কাজ না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম কষ্ট হবে দেখেই আমি কাজ করে যাচ্ছি, নাহলে কবে বাদ দিয়ে দিতাম। আচ্ছা থাক, আমি গেলাম, না হলে দেরি হয়ে যাবে। ওকে। ওখানে 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করলাম। 1:30-টার দিকে সুমাইয়ার আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন। তখন আমি বললাম, আন্টি আমি সাজ্জাদ। হ্যাঁ বলো। তারা কি রাজি হয়েছে? হ্যাঁ, মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। তোমার যখন সময় হয় তুমি গিয়ে পড়িয়ে এসো। আমি আচ্ছা বলে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ফোনে মেসেজ এলো, বাসার ঠিকানা লিখে পাঠিয়েছিল। 2টা পড়তে চেয়েছি, তাই বেশি দেরি না করে রওনা দিলাম নতুন বাসায় নতুন টিউশনি করানোর জন্য। মেসেজের ঠিকানা অনুযায়ী বাসাটা খুঁজে বের করেছি, কিন্তু বাসা দেখে আমি অবাক। কারণ বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে এবং বাসাটা অনেক বড় ও সুন্দর করে সাজানো। মনে হচ্ছে এটা কোনো ভিআইপি লোকের বাসা, যার জন্য এত সিকিউরিটি। এই বাসাতে আমায় টিউশনি করাতে হবে এটা ভেবে আমার অনেক অবাক লাগছে। বাসার ভেতরে কি প্রবেশ করতে দিবে? গেটের কাছে কয়েকজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, হাতে রাইফেল নিয়ে। কাছে যেতেও ভয় করছে, যদি গুলি করে তাহলে। অনেক ভয় করছে, তবুও বুকে সাহস নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেবেছিলাম আমাকে প্রবেশ করতে দিবে না, পথ আটকে বাধা দিবে, কিন্তু ওনারা সেটার কিছুই করলো না। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। বাসার বাগানের ভেতরে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, অনেক কড়া নজর চলছে এখানে। আমি চারদিকে একবার দেখে নিয়ে দরজার কাছে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একটা মহিলা এসে দরজা খুলে দিল। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপনি কে এবং এখানে কেন এসেছেন? আমি সাজ্জাদ, সবার বাসায় গিয়ে টিউশনি করি। এই বাসাতেও নাকি টিউশনি করাতে হবে, তাই এখানে এসেছি। ও, আপনি ভেতরে আসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি, বাকি কথাগুলো ওনার সাথেই বলিয়েন। আমি দাঁড়িয়ে না থেকে বাসার ভেতরে প্রবেশ করলাম। মহিলাটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসতে বলল। আমি সোফায় বসে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে, টানা রোদের মধ্যে হেঁটে এসেছি। আপনি এখানে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মহিলাটি 2য় তলায় চলে গেলেন। আমি বাসার চারদিকে একবার তাকিয়ে দেখলাম। অনেক বড় ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে, তবে আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। এভাবে দেখলে যে কেউ সন্দেহ করবে, যার ফলে কি হবে জানি না। 5 মিনিট ধরে বসে থাকার পর সেই মহিলাটি ফিরে এসে বলল, আপনি আর একটু অপেক্ষা করুন, স্যার আসছেন। আপনার কিছু লাগবে, চা, কফি? না না, আমার ওইসব কিছু লাগবে না। স্যারের সাথে কথা বলে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন। এটা বলে মহিলাটি কোথাও যেন উধাও হয়ে গেলেন। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম 2টা বেজে 15 মিনিট। আমি মনে করেছিলাম সুমাইয়ার আম্মু সব কথা বলে রেখেছে, কিন্তু উনি তার কিছুই করেনি। এখন সব কিছু আমাকে ঠিক করতে হবে। এখন 2টা বেজে 45 মিনিট, প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে ড্রয়িং রুমে বসে আছি, অথচ কেউ দেখা করতে আসছে না। মহিলাটিকেও দেখতে পাচ্ছি না। উনি থাকলে আবার ডাকতে পাঠাতাম, আর মাত্র 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি কেউ আসে তাহলে কথা বলবো, এবং না এলে আমি চলে যাব। এইসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে তাকালাম। একজন মধ্যবয়সী লোক নিচে নামছেন। ওনার মুখের দিকে তাকালাম, যদি চিনতে পারি
কিন্তু তার কিছুই না, ওনাকে আজকের আগে কখনো দেখিনি। উনি এসে আমার সামনের সোফায় বসলেন, তারপর নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট থেকে বের করে আমাকে বললেন, সিগারেট খাও? আমি মাথা নেড়ে না জানালাম। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন, তারপর বলা শুরু করলেন, তোমার নাম যেন কি? জি সাজ্জাদ। হ্যাঁ হ্যাঁ, আমার নাম তারেক তালুকদার, বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেসম্যান। আমার নাম শুনেছো কি? জি না, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে এই দুনিয়ার কোনো খবর শুনতে পারি না এবং আপনাকেও চিনিও না। সমস্যা নেই, আমার একটা ছেলে আছে, ওর নাম সাফাত, ক্লাস 5-এ পড়ে। আমি চাই তুমি আমার ছেলেকে পড়াও। তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তাই তোমাকে সিলেক্ট করলাম। না হলে অনেক দামি দামি টিউটরকে পড়ানোর জন্য পাগল হয়ে আছে, তবে তাদের দেয়নি। পড়াতে পারবে তো? জি পারবো। আজকে পড়ানোর জন্য এসেছিলাম, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে অন্য একটা টিউশনিতে যাওয়ার। যাও, সমস্যা নেই। আর কালকে দুপুর পড়াতে চলে এসো, কেমন? আপনি চিন্তা করবেন না, সময় মতো চলে আসবো। আজকে আসি, কালকে দেখা হবে। ঠিক আছে। আমি কিছু না বলে বাসার ভেতরে থেকে বাইরে চলে এলাম। আমার অনেকটা সময় নষ্ট করে দিল। এই একটা বদভ্যাসের জন্য এইসব লোকদের আমার পছন্দ হয় না। সেটা হলো ঘন্টার পর ঘন্টার মানুষজন বসিয়ে রাখা। যারা এই কাজ করে তাদের আমার একদম পছন্দ হয় না। মোবাইল বের করে টাইম দেখলাম 3:10 বাজে। আজকে একটু লেট হয়ে গিয়েছে। 3:15 থেকে বেশি লেট করা যাবে না। এখন অনেকটা রাস্তা বাকি। দ্রুত যাওয়ার জন্য হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। অনেক দ্রুত হেঁটে যাওয়ার কারণে সময় মতো টিউশনি ধরতে পেরেছিলাম। সেখানে টিউশনি শেষ করে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। সুমাইয়াকে পড়াচ্ছিলাম, এমন সময় ওর আম্মু এসে বললেন, তারেক ভাইয়ের বাসায় গিয়েছিলে? হ্যাঁ আন্টি, গিয়েছিলাম। সেখানে ওনার সাথে কথা বলে সব কিছু ফাইনাল করলাম। তারপর টিউশনি করানোর জন্য বের হয়েছি। ও, আজকে ওনার ছেলেকে পড়াওনি? না আন্টি, আজকে পড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। ও আচ্ছা। বলে সুমাইয়াকে পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে অন্য সব টিউশনিগুলো শেষ করে হোস্টেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল ফোনের রিংটনে। চোখে ঘুম নিয়েই ফোনের দিকে তাকালাম। শাহিদ নামটা স্ক্রিনের উপরে ভাসছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শাহিদ বলল, ভার্সিটি আসবি না? হ্যাঁ, তুই আসবি না? আমি বের হচ্ছি, তুইও বের হ, না হলে লেট হয়ে যাবে। ঠিক আছে, তুই কল কেটে দে, আমি আসছি। শাহিদ কলটা কেটে দিল। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বিছানা থেকে নামলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 15 মিনিট পর ভার্সিটিতে প্রবেশ করে শাহিদকে খুঁজতে লাগলাম। খেয়াল করলাম ক্যাম্পাসের শেষ মাথায় শাহিদ সহ কয়েকজন বসে আছে, তাই দেরি না করে ওদের কাছে যেতে লাগলাম। ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ইরা আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ইরার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় কেউ একজন আমার পায়ে ল্যাং মেরে দৌড়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইরার উপর পড়ে গেলাম। ইরা সহ আমি মাটিতে শুয়ে আছি। 10 সেকেন্ডের ভিতর কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমি এখনও শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেরি না করে উঠে দাঁড়ালাম। ইরা এখন মাটিতে বসে আছে। ইরাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে নিলাম। ইরা উঠে দাঁড়ালো। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ইরার থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলাম, বিশ্বাস করো এই কাজটা আমি করিনি। কেউ একজন আমাকে বাকি কথাগুলো বলার আগে ইরা আমার কাছে এসে আমার গালে কষে 2টা থাপ্পড় দিল। তারপর বলতে লাগলো, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এসব আমাকে স্পর্শ করার বাহানা। আমার গায়ে হাত দিয়ে এখন ল্যাং মেরেছে এটা বলে চালিয়ে দিচ্ছিস তুই? তুই কি ভেবেছিস এটা বললে আমি তোকে ছেড়ে দেব? দেখ আজকে তোর কি অবস্থা করি। তুমি ভুল ভাবছো, আমি ইচ্ছে করে অমনটা করিনি। কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়ে গিয়েছিল। ইরা কিছু না বলে রাগী ভাব নিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না কিভাবে ইরাকে বোঝাবো যে কাজটা আমি করিনি, কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়েছে। শাহিদ আমার পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ইরা চলে যাওয়ার পর আমার কাছে এসে বলল, ইরা তোকে থাপ্পড় মারলো কেন? কি করেছিস তুই? আমি শাহিদকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার সাথে কথা বলবো। এবং তুই কি ছেলেটার মুখ দেখেছিস যে তোকে ল্যাং মেরেছিল? না, সবকিছু হুটহাট করে হয়ে যাওয়ার কারণে কে মেরেছিল সেটা দেখতে পারিনি। খুঁজে বের করবো, সমস্যা নেই। এখন চল ক্লাসে যাই। আমি কিছু না বলে শাহিদের সাথে ক্লাসে এলাম। সবগুলো ক্লাস শেষ করে শাহিদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে দুপুর 2টা থেকে টিউশনি, তাই 1:30টার দিকে বেরিয়ে গেলাম। একসাথে সব টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেলের প্রায় কাছাকাছি চলে এসেছি, এমন সময় কয়েকটা বাইক এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। মোট 3টা বাইক ছিল, 2জন ছেলে এবং 1জন মেয়ে।
ছেলে দুটো কোনো প্রকার কথা না বলে আমার কাছে এসে দুহাত শক্ত করে চেপে ধরলো। কি ব্যাপার, আপনারা আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমায়। ডান হাত ধরে থাকা ছেলেটি বলল, তোকে ছাড়বো, তবে একটু অপেক্ষা কর। শরীফের হাড্ডি না জেনে হাল করি। মানে কি করবেন আপনারা? আমাকে মারবেন নাকি? যখন বুঝতে পারছিস তাহলে বলছিস কেন? ম্যাম, আপনি আসুন। আমার হাত ধরে থাকা ছেলেটি লেডি বাইকারকে ডাকলো। মেয়েটা হেলমেট পরে আছে, যার ফলে ওর মুখটা দেখতে পাচ্ছি না। বাইক থেকে নেমে নিজের হেলমেট খুললো, তারপর হকি স্টিক নিয়ে আমার দিকে আসতে লাগলো। মেয়েটার চেহারা দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো ইরা। ইরা বাইক চালাতে পারে, এটা আগে জানতাম না। এর সাথে এটাও বুঝতে বাকি থাকলো না যে ছেলে দুটো কেন আমাকে ধরে রেখেছে। ইরা হাতে হকি স্টিক নিয়ে সামনে এসে দাঁড়ালো, তারপর হকি স্টিকটা নিজের কাঁধে তুলে নিয়ে বলল, কি, আমাকে এখানে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোকে বলেছিলাম না আমাকে স্পর্শ করার প্রতিশোধ আমি নিব। এখন তুই দেখতে পারবি তোর কি অবস্থা করি। ইরা, তুমি আসল সত্য না জেনে বিশাল বড় ভুল করতে চলেছ। তখন ইচ্ছে করে তোমার উপর পড়ে যায়নি। ইরা আমার কোনো কথাই শুনলো না। হকি স্টিক দিয়ে আমার মাথায় জোরে আঘাত করলো, যার ফলে মাথায় দিয়ে রক্ত বের হতে লাগলো। রক্ত দেখে হাত ধরে থাকা ছেলে দুটো হাত ছেড়ে দিল। আমি মাথায় হাত দিয়ে রাস্তার উপরে বসে পড়লাম। রক্তের সাথে প্রচুর ব্যথাও করছে। এত ব্যথা এর আগে কখনো পাইনি। রক্ত শরীর বেয়ে গায়ে থাকা শার্টে লেগে গিয়েছে। গোলাপি রঙের শার্ট রক্তের জন্য লাল হয়ে গিয়েছে। আমি রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে ব্যথায় চিৎকার করছি। ইরা নিজের হাতে থাকা হকি স্টিকটা ছেলেগুলোর কাছে দিয়ে আমার সামনে এসে বলল, এরপর থেকে আমাকে টাচ করার চেষ্টা করলে এর থেকেও খারাপ অবস্থা করব। তুই আজকে প্রথম দেখে কিছু বললাম না। যা, এখন হসপিটালে গিয়ে চিকিৎসা করে আয়। এটা বলে ইরা সহ ছেলেগুলো বাইক নিয়ে চলে গেল। আমি মাথায় হাত নিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আর একটু হাঁটলে হোস্টেল পেয়ে যাব। এখান থেকে হোস্টেলের গেট দেখতে পাচ্ছি। রাস্তায় তেমন কেউ নেই যে তার কাছ থেকে সাহায্য চাইব। মাথায় প্রচুর ব্যথা নিয়ে আস্তে আস্তে করে হাঁটছি। হোস্টেলের গেটে একজন দারোয়ান আছে। গেটের থেকে একটু দূরে আমাকে এমন অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন ছেলে নিয়ে আমার কাছে এলেন। দারোয়ান চাচাকে দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়ে খুব কষ্টে বললাম, চাচা আমাকে বাঁচান। তারপর কি হলো মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে নিজের খাটে আবিষ্কার করলাম। পাশে শহীদ ওর মাথায় হাত দিয়ে বসে আছে। আমি উঠে বসলাম। মাথায় অনেক ব্যথা করছে। শরীরের দিকে তাকালাম, গায়ের শার্ট নেই। আমার জ্ঞান ফিরেছে, এটা শহীদ। লক্ষ্য করেনি। শাহিদ, আমার শার্ট কোথায়? হঠাৎ করে আমার কণ্ঠ শুনতে পেয়ে শাহিদ খাটের দিকে তাকালো, তারপর কিছুটা অবাক কণ্ঠে বলল, তোর জ্ঞান ফিরেছে কখন? এই তো কিছুক্ষণ হলো। তো বসে আছিস কেন? শুয়ে থাক, নাহলে মাথায় সমস্যা হবে। আরে সেসব নিয়ে কিছু হবে না। আমাকে এটা বল, তুই এখানে কিভাবে এসেছিস? আমাকে কালকে রাতে ইরা কল করে বলেছিল তোকে নাকি অনেক মারধর করেছে, তাই তোকে দেখতে এসেছি। কি হয়েছিল কালকে রাতে? সে অনেক ঘটনা। আমি ওয়াশরুমে যাব। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় গিয়ে দাঁড়ালাম। মাথায় ব্যান্ডেজ করা, তার সত্ত্বেও ব্যথা করছে। জানি না কয়দিনেই ব্যথা করবে। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হলাম। তারপর ওয়াশরুমের বাইরে বের হয়ে দেখলাম শাহিদ এখনও বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। শাহিদ আমার হাতে কয়েকটা ওষুধ ধরিয়ে দিয়ে বলল, ওষুধগুলো খেয়ে নিস, ব্যথা করবে না। এবং আজকের মতো আমি গেলাম, টিউশনি করাতে যেতে হবে। কয়টা বাজে? দুপুর 1টার মতো বাজে। আমি অজ্ঞান ছিলাম কতক্ষণ? তুই কালকে রাত থেকে অজ্ঞান হয়েছিলি, কিছুক্ষণ আগেই তোর জ্ঞান ফিরেছে। ও ভালো হয়েছে। এখন চল, আমিও টিউশনি করাতে যাব। তুই অনেক অসুস্থ, আজকে দিলে রেস্ট কর, কালকে থেকে না হয় টিউশনি করাতে যাবি। কালকে নতুন টিউশনি ধরেছি, আজকে না গেলে কেমন দেখা যায় এটা বলতো? কিছুই হবে না, বলবি আমি ইচ্ছে করে বাদ দিতে চাইনি, আমার শরীরের অবস্থা খারাপ ছিল তাই আসতে পারিনি। আজকের মতো বিশ্রাম কর, কালকে থেকে আবার টিউশন শুরু করিস, ভালো হবে। ঠিক আছে, তাহলে যা। এবং যে আমাকে ল্যাং মেরেছিল ওকে কি খুঁজে পেয়েছিস? হ্যাঁ, খুঁজে পেয়েছি। লিজের কাছ থেকে খবর নিলাম ওই ছেলেটা নাকি ভার্সিটি আসেনি। কালকে আমি এবং তুই একসাথে ভার্সিটি যাব। তারপর ছেলেটাকে ধরে শায়েস্তা করব, কি বলিস? অবশ্যই, আজকে থাক, কালকে ভার্সিটিতে দেখা হবে। ওকে। শাহিদ চলে যাওয়ার পর আমি লাঞ্চ করতে চলে গেলাম। আজকে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে তো জিজ্ঞেসও করেছে এখন শরীরের অবস্থা কেমন, কালকে রাতে কি হয়েছিল। আমি শুধু বলছি ভালো আছি এবং কালকে রাতে কি হয়েছে এটা জানি না। ব্যাস, এটা শুনে কেউ আর কোনো প্রশ্ন করলো না। ওরা বুঝতে পেরে গেছে আমার মুখ থেকে আসল ঘটনা বের হবে না। লাঞ্চ শেষে এসে ওষুধ খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। মাথার ব্যথা এখনও আছে, জানি না কবে ঠিক হবে, কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে। এবং ইরার বিষয়টাও দেখতে হবে। ইরার অনেক সাহস বেড়ে গিয়েছে, সময় বুঝে ইরাকেও শায়েস্তা করব। সেদিনের দিনটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। আজকে মাথার ব্যথা অনেক কম।
আমার এই খারাপ অবস্থার ব্যাপারে এখনও আম্মু বা বোনকে জানাইনি, আর জানাবও না। চিন্তা করবে প্রচুর। বিছানা ছেড়ে দিয়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটির দিকে। হঠাৎ করে গেটের সামনে শাহিদের সাথে দেখা। তো শরীরের অবস্থা কেমন? আগের চেয়ে অনেক ভালো। দেখ, ইরা তোকে অনেক কথা শোনাবে, হাসাহাসি করবে, তুই ওদের ইগনোর করার চেষ্টা করবি, তাই হবে। ঠিক আছে, তাহলে চল ক্লাসে যাই। তারপর আমরা দুজনে ক্লাসে চলে এলাম। শাহিদের কথা মতো ইরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল, আমি সেদিকে খেয়াল করিনি। নিজের মতো ক্লাস করে হোস্টেলে ফিরে এসেছি। তারপর 2টা থেকে টিউশনি করাতে শুরু করে দিয়েছি। এইভাবে আমার দিন কাটতে লাগলো। পড়াশোনা এবং টিউশনি মাঝপথে শুধু ইরা কাটা হিসেবে দাঁড়িয়ে আছে। তবে এখন আর ওকে তেমন পাত্তা দিব না বলে ঠিক করেছি। 3 মাস পরে কয়েক মাসে ইরা প্রচুর ডিস্টার্ব করেছে, অনেক জায়গায় আমাকে অপমান করেছে, ওর বন্ধুদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ইরার থেকে নিজেকে দূরে রাখার, কিন্তু ইরা নিজেই বারবার আমাকে অপমান করতে চলে আসতো। একদিন ভার্সিটি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেল থেকে অনেকটা দূরে ছিলাম, যেখানে মানুষজন দেখা যায় না বললেই চলে, এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম। এমন সময় ইরা একটা বাইক নিয়ে এসে আমার পথ আটকে দাঁড়ালো। কিরে, আজকাল তোর ভাব বেড়ে গিয়েছে নাকি? আমাকে দেখে এমন ব্যবহার করছিস যেন তোর সাথে আমার কিছুই হয়নি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমার অনেক কাজ আছে, আমাকে হোস্টেলে ফিরতে হবে, তাই বাই। এটা বলে ওর পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। আপনাদের বলে রাখি, এই রাস্তায় তেমন যানবাহন চলাচল করে না, করলেও সেটা সংখ্যায় অনেক কম। আমি হাঁটছিলাম, তখন ইরা পেছন থেকে অনেক স্পিডে বাইক নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল। ইরার বোধ হয় আমাকে ধাক্কা মারতে চেয়েছিল, কিন্তু পারিনি। লুকিং গ্লাস দিয়ে ইশারা করে বলল, বেঁচে গেলি। ইরার এইরকম ব্যবহার আজ প্রথম নয়, কয়েকদিন ধরে এমন ব্যবহার শুরু করেছে। আমার সাথে কেন এমন করছে সেটা আমার জানার বাহিরে। মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, ইরা এখনও আমার আশেপাশে বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ একটা চিৎকার শুনে মাথাটা তুলে সামনে তাকালাম, দেখলাম বাইক সহ ইরা মাটিতে পড়ে আছে। ওর সামনে ছোট একটা মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি করে ইরার কাছে গেলাম। ইরা বেহুশ হয়ে পড়ে আছে, মাথা হাত পা অনেক জায়গায় কেটে গেছে, তার সাথে সেখান দিয়ে অনেক রক্ত পড়ছে। এই রাস্তায় তেমন গাড়ি পাওয়া যায় না, ট্রাকওয়ালাও পালিয়ে গিয়েছে। ইরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচতে পারবে না। এখন বেশি ভাবা যাবে না, এখানে যত সময় নষ্ট করব তত সমস্যা হবে। তাই ইরাকে নিজের কোলে তুলে নিলাম। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। সামনে একটা বাজার পড়বে, সেখানে বড় বড় হাসপাতাল আছে, তবে এভাবে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই রাস্তায় তেমন গাড়ি চলে না, কিভাবে এত পথ যাবো ভেবে পাচ্ছিলাম না। এমন সময় একটা সিএনজি এসে আমাদের সামনে দাঁড়ালো। আমার হাতে রক্তাক্ত অবস্থায় ইরাকে দেখতে পেয়ে সিএনজি চালক বলল, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে নাকি? শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আপনি ওনাকে নিয়ে সিএনজিতে উঠুন, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কাছে ভাড়ার টাকা নেই, সব শেষ হয়ে গিয়েছে। আমার কথা শুনে সিএনজি চালক অবাক দৃষ্টিতে তাকালেন। গভীর চিন্তায় মগ্ন তিনি। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে চিন্তার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে কিছুটা তাড়াহুড়ো কণ্ঠে বললেন, আরে ভাই, টাকার চিন্তা পরে করব, টাকার থেকে এই মানুষটার জীবন অনেক মূল্যবান। আপনি দেরি না করে গাড়িতে উঠে পড়ুন তো, রোগীর অবস্থা অনেক খারাপ, আরও দেরি করলে নাও বাঁচাতে পারতে পারে। আমি কোনো কথা না বাড়িয়ে ইরাকে নিয়ে সিএনজিতে বসে পড়লাম। সিএনজি চালক 1 সেকেন্ডও দেরি না করে সিএনজি টান দিলেন। 2 মিনিট পর আমরা হাসপাতালের সামনে চলে এলাম। আমি ইরাকে কোলে করে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ইরার হাত এবং নাক চেক করে বললেন, রোগীর অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিতে হবে, না হলে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওনার চিকিৎসা করুন, সমস্যা নেই। আমার কথা শেষ হতে না হতে নার্স এসে ইরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। থিয়েটারে ইরার চিকিৎসা চলছে। পায়ে অপারেশন করতে হবে, এটা একদম নিশ্চিত, কারণ ওর পায়ে অনেক আঘাত পেয়েছে, বোধহয় পা ভেঙে গিয়েছে। সিএনজি চালক এখনও আমার পাশে দাঁড়িয়ে আছে। ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল করে হাসপাতালে আসতে বলুন, আমরা অনেকক্ষণ থাকবো। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, তবে আমার কাছে ওর পরিবারের কারোর নাম্বার নেই। মেয়েটা আমার সাথে পড়তো। এই পর্যন্তই। আপনার সমস্যা হলে আপনি চলে যেতে পারেন। সেই অসময়ে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, মানুষ মানুষের জন্য যতক্ষণ আপনাকে সাহায্য করলাম ততক্ষণ না হয় কয়েকটা টাকা ইনকাম করতাম। আজকে সেটা না হলেও সমস্যা নেই, বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আজ ওনাকে হাসপাতালে না নিয়ে এলে জীবন বাঁচানো যেত না। টাকা থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সত্যি, বর্তমান যুগে যদি সবাই আপনার মতো হতো তাহলে দেশে অহংকার বলে কোনো শব্দ থাকতো না। কিন্তু দেখুন, টাকার পেছনে দৌড়ে দৌড়ে জীবনের মূল্য দেওয়া সবাই ভুলে গিয়েছে। আমরা আপনারা কখনো বলতে পারবো না।
এইসব আমাদের রক্তে মিশে আছে, তাই হাজার চাইলেও আমরা পরিবর্তন হতে পারবো না। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুরজ মিয়া। ও আচ্ছা। আচ্ছা তাহলে থাকুন, পরে যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, এবং দোয়া করবেন আমার জন্য। এটা বলে সুরজ ভাই চলে গেলেন। লোকটা গরিব হলেও তার মন অনেক ভালো। এখনকার মানুষের একটু টাকা পয়সা হলেই অহংকার দেখানো শুরু করে দেয়, তবে সেই অহংকার বেশি দিন থাকে না। ইরার মতো তার পতন ঘটে। সুরজ ভাই চলে যাচ্ছিল, আমি সেদিকে তাকিয়েছিলাম। এমন সময় একজন নার্স হাতে একটা পেন পেপার নিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন, রোগীর অপারেশন শুরু হয়ে গেছে, আপনি এখানে স্বাক্ষর করে দিন। এবং আপনি রোগীর কি হন? আমি কাগজে স্বাক্ষর করতে করতে কিছুটা মুচকে হাসি দিয়ে বললাম, আমি ওনার খুব দূরের একজন বন্ধু। ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল দিন, হাসপাতালে আসতে বলুন। এটা বলে নার্স আবার অপারেশন থিয়েটারে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে শাহিদকে কল দিয়ে সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে শাহিদ বলল, কোন হসপিটালে আছিস? আমি হাসপাতালের ঠিকানা বললাম। শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার বাবা মাকে নিয়ে হসপিটালে আসছি, তুই সেখানে থাক। আমি কিছু বলিনি, কলটা কেটে দিয়ে হোস্টেলের দিকে ফিরে যেতে লাগলাম। গায়ে নর্মাল একটা গেঞ্জি পরে আছি। গেঞ্জির উপরে আমার পছন্দের একটা শার্ট ছিল, কিন্তু সেটা ইরার মাথার সাথে বেঁধে দিয়েছি সিএনজিতে থাকাকালীন সময়ে। কাঁধে ব্যাগ, গায়ে নর্মাল গেঞ্জি পরে যেতে লাগলাম হোস্টেলের দিকে। আমি চাইলে এখানে থাকতে পারতাম, কিন্তু থাকলাম না। একটু পর থেকে আমার টিউশনি আছে, সেটা করতে যেতে হবে। শাহিদকে খবর দিয়ে দিলাম ইরার আব্বু আম্মুকে নিয়ে চলে আসবে। ইরা নিজের পাপের শাস্তি পেয়েছে। অহংকার যে পতনের মূল, সেটা ইরাকে দেখে বোঝা উচিত। হাসপাতাল থেকে বের হয়ে হোস্টেলে ফিরে এলাম। আমার শরীরে অনেক জায়গায় রক্ত লেগে আছে, সেগুলো দেখে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে বেশি পাত্তা না দিয়ে আমি আমার মতো নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিলাম, এমন সময় আমার রুমমেট সুজন এসে বলল, ভাইয়া আপনি ঢাকায় এসেছেন কয় বছর হলো? 2.5 বছর তো হবেই। সুমাইয়াকে পড়ানো শুরু করেছেন কবে থেকে? সুমাইয়াকে পড়াই ক্লাস 6 থেকে, এখন সে 9-এ পড়ে। আবার আমি ঢাকায় এসেছি 2.5 বছরের মতো হয়েছে। তাহলে তো আপনার 3.5 বছর হওয়ার কথা। আপনার হিসেবে কোনো ভুল আছে নাকি? সেই রকম কিছুই নেই, আমার কথা শুনো, হিসাব মিলে যাবে। ঠিক আছে বলুন। আমি সুমাইয়াকে ক্লাস 6 থেকে পড়ানো শুরু করেছি। সে ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ ভর্তি হয়েছে, যার ফলে এমন ঝামেলার সৃষ্টি হয়েছে। এখন বুঝলাম, মানে সুমাইয়া ক্লাস 7-এ পড়েনি, 6 থেকে 8-এ ভর্তি হয়েছে। হ্যাঁ, সে অনেক ভালো ছাত্রী হওয়ার কারণে তাকে 6 থেকে 8-এ ভর্তি করে দিয়েছে। মাঝে একটা ক্লাস মিস করেছে, এটাতে ওর সমস্যা হয় না? সেই বিষয়ে আমি বলতে পারবো না। সুমাইয়ার আম্মু এবং সুমাইয়া মিলে ডিসিশন নিয়েছিল, সেই মোতাবেক চলছে আমার কাজ। শুধু সুমাইয়াকে পড়ানো, আমি সেটাই করি। তুমি সুমাইয়াকে চিনো কিভাবে? আমিও একসময় সুমাইয়াদের বাসায় ভাড়া থাকতাম, তাই চিনি। ও ভালো। আচ্ছা থাকো, আমি লাঞ্চ করতে যাব, তারপর টিউশনি করাতে যেতে হবে। ঠিক আছে যান। আমি সুজনকে কিছু না বলে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ করা শেষ হলে আজকাল রেস্ট নেওয়ার সময়টাও ঠিকমতো পাচ্ছি না। কাজের উপর দিয়ে জীবনটা পেরিয়ে যাচ্ছে। প্রথমে তারেক তালুকদারের ছেলেকে পড়ালাম, তারপর ক্লাস 7-এর একজন ছাত্রকে, তার ছাত্রী সুমাইয়াকে, এভাবে সবগুলো টিউশনি শেষ করলাম। রাতে টিউশনি শেষ করে হোস্টেলে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় শাহিদের ফোন কলটা রিসিভ করতে শাহিদ বলা শুরু করলো, হ্যালো সাজ্জাদ, কোথায় আছিস? আমি হোস্টেলে আছি, তুই কোথায় আছিস? আমি হসপিটালে ইরার সাথে দেখা করতে এসেছি। ও, ইরার অবস্থা এখন কেমন, ভালো নাকি খারাপ? ওর অবস্থা অনেক ভালো, তবে পা ভেঙে গিয়েছে, তার সাথে মাথায় এবং হাতে আঘাত পেয়েছে। সেটা তো পাবেই, মানুষের সাথে খারাপ আচরণ করলে এমন অবস্থাই হবে। থাক ওইসব কথা বাদ দে, কালকে ভার্সিটি আসিস, কথা হবে। ঠিক আছে, আসবো। এটা বলে কলটা কেটে দিলাম। তারপর শুয়ে পড়লাম। আজকে সারাদিন আম্মু বা অবনী কারোর সাথেই কথা হয়নি। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কল দিয়ে ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। কালকে সকালে না হয় কথা বলে নিব। সকল চিন্তাভাবনা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি গেলাম। আজকে ভার্সিটি অনেকটা শান্ত হয়ে আছে, কারণ ইরা বা ওর বন্ধুবান্ধব কেউ আসেনি। ইরা তো হাসপাতালে ভর্তি হয়ে আছে, কিন্তু ইরার বান্ধবী কোথায় আছে সেটা জানি না। ক্লাসে গিয়ে দেখলাম শাহিদ ইরিতা বসে আছে, ওদের কাছে কি ইরার কথা জিজ্ঞেস করলাম। ইরা অবস্থা নাকি অনেকটা খারাপ। কালকে রাতে একটু ভালো ছিল, কিন্তু আজকে সকালে অনেকটা খারাপ হয়ে গিয়েছে। শাহিদের মুখ থেকে এমন কথাই শুনে আমি কিছু বললাম না। হঠাৎ করে ক্লাসের মাঝে আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আম্মু কল করেছে। কলটা রিসিভ করতে আম্মু এমন একটা কথা বলল, যেটা শুনে আমার কলিজা কেঁপে উঠল। কারণ আম্মু বলছিল,
তুই একটু বাড়িতে আসতে পারবি? অবনী আজকে ভোরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, শরীরে অনেক জ্বর, আমি একা সব সামলাতে পারছি না, তুই একটু বাড়িতে আয়। অবনী অসুস্থ এটা শুনে আমার নিজের অবস্থাই খারাপ হতে লাগলো। তবু নিজেকে ঠিক রেখে বললাম, জ্বর কখন এসেছে? আজকে ভোর 6টা-7টা দিক হবে। ডাক্তারের কাছে গিয়েছিলে? আমি একা কিভাবে নিয়ে যাব? তুই একটু আয়, তোর বোনের শরীর খারাপ আর তুই আসবি না, এটা কেমন হয়? আম্মুর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক কথাই তো বলেছে, আমার বোনের শরীর খারাপ, অথচ আমি দেখতে যাব না, এটা অনেক খারাপ দেখায়। তুমি কলটা রেখে দাও, আমি একটু পর আবার কল দিচ্ছি। আম্মু আর কিছু না বলে কলটা কেটে দিল। আমার চিন্তা মাখা মুখ দেখে শাহিদ বলল, কি হয়েছে? তোকে চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আজকে ভোরে অবনী অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তাই আম্মু বাড়িতে যেতে বলছে। সমস্যা কি, যা গিয়ে ঘুরে আয়। যাব কিভাবে? আমার কাছে তেমন টাকা নেই, কয়েক হাজার টাকা আছে, সেগুলো দিয়ে হবে না। আমার পাশে লিজা বসেছিল, টাকাই নেই। এই কথা শুনতে পেয়ে লিজা নিজের ব্যাগ থেকে 5,000 টাকা বের করে বলল, এই টাকাগুলো নাও এবং বাড়িতে গিয়ে ঘুরে এসো। না, তোমার টাকাগুলো নিতে পারবো না। তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো তাহলে টাকা নিবে। কত মানুষকে বিনা কারণে টাকা দিলাম, তোমার তো দরকার তাই দিচ্ছি। তোমার যখন হাতে হবে আবার আমাকে ফিরিয়ে দিও, আর ফিরিয়ে দিতে না পারলেও সমস্যা নেই। লিজা কথাটা বলে আমার হাতের ভেতরে টাকাগুলো দিয়ে দিল। এবার আমি না করতে পারলাম না। এখন না করলে লিজার অসম্মান করা হবে, তার সাথে বন্ধুত্বের কথা উঠেছে, না বলে দিলে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এখন নিয়ে রাখি, পরে যখন হাতে টাকা আসবে তখন না হয় দিয়ে দিব। টাকাগুলো নিয়ে মানি ব্যাগে রাখলাম, তারপর বললাম, তাহলে তোমরা থাকো, আজকে ক্লাস করব না, বাস ধরতে হবে। আমার কথা শুনে শাহিদ এবং লিজা একসঙ্গে বলল, ঠিক আছে যাও, ফোনে কথা হবে। ওদের সাথে কথা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে হোস্টেলে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিজের জামা কাপড় ব্যাগে তুললাম, সব কিছু রেডি করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 বছর পর বাড়িতে যাচ্ছি, এক অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক দিন পর সবাইকে দেখতে পারবো। তবে এটা ভেবে কষ্ট পাচ্ছি যে অবনী খুবই অসুস্থ। অবনীর কিছু হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। আমার গন্তব্য যেতে এখনও 4 ঘন্টার মতো লাগবে, অনেক রাস্তা, তার উপর জ্যাম থাকলে আর বলা লাগবে না। কখন গিয়ে পৌঁছাবো সেটা বলতে পারবো না। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম, হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। পকেট থেকে বের করে দেখলাম আম্মু কল করেছে। হ্যাঁ আম্মু বলো। কোথায় আছিস? আসবি কি? হ্যাঁ, রওনা দিয়েছি, কয়েক ঘন্টার ভেতরে পৌঁছে যাব। অবনীর শরীরের অবস্থা কেমন? এখন জ্বরের তাপমাত্রা অনেকটা কম। ও, অবনীর খেয়াল রেখো, আমি আসার সময় ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আমার সিট জানালার পাশে পড়েছে, তাই এত সুবিধা পাচ্ছি। দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর চলে এলাম নিজের চিরচেনা শহরটাতে। এমনিতে আসতে 4 ঘন্টা লাগে, কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে 1 ঘন্টা লেট হয়েছে। বাজার থেকে আমার চেনা একজন ডাক্তারকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। এই 1 বছরে শহরটা অনেক উন্নত হয়ে গিয়েছে। রিক্সা করে আরও কিছুক্ষণ যাওয়ার পর বাড়ির সামনে এসে নামলাম। তারপর ডাক্তারকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে অবনীকে দেখলাম। আমার সাথে ডাক্তার থাকার কারণে আম্মু কিছু বলল না, এবং অবনী তো কথাই বলতে পারছে না জ্বরের কারণে। ডাক্তার জ্বর তাপমাত্রা দেখলেন 104 ডিগ্রি। হঠাৎ করে এত জ্বর কারণে কয়েকটা ওষুধ লিখে দিলেন এবং নিয়ম অনুসারে খাওয়াতে বললেন। ডাক্তারের কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি চলে গেলেন। ওষুধগুলো বাজার থেকে কিনে আনতে হবে, তাই বাড়ি থেকে বের হব। এমন সময় আম্মু এসে বললেন, এখন আবার কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করে যা। এসে করব, আগে ওষুধগুলো কিনে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে আবার বাজারে এলাম। একটা ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখলাম অবনী বসে আছে। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললাম, এখন কেমন লাগছে? একটু ভালো। ওষুধ নিয়ে এসেছি, হালকা খাবার খেয়ে সেগুলো খেয়ে নিস। তুই খাবি না? আর এত চিকন হয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? শরীরে তো শুধু হাড্ডি। শরীরের গোশত ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রোদের জন্য নষ্ট হয়ে যেতে পারে। মজা করার অভ্যাসটা আর গেল না। আমি মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমটা যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমার রুমের জানালা খুলে দেখলাম পাশের বাসার দেয়ালে লেখা আছে, এই বাসা বিক্রি করা হবে, যারা ক্রয় করতে ইচ্ছুক তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন।
তখন আম্মু আমার রুমে খাবার নিয়ে এলো। খাবারগুলো খাটের উপর রাখতে রাখতে বলল, বাইরে কি দেখিস? আমার পাশে যে বিল্ডিং আছে সেটা বিক্রি করবে নাকি? হ্যাঁ, তারা অনেক টাকা লোন নিয়েছে, সেটা পরিশোধ করার জন্য সব কিছু বিক্রি করে দিচ্ছে। আমি আর কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। শরীরটা বড্ড ক্লান্ত। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমাকে ডাকছে। চোখ খুলে দেখলাম অবনী আমার পাশে বসে আমাকে ডাকছে। শরীরের জ্বর নিয়ে আমাকে ডাকছে কেন সেটা জানার জন্য বললাম, কি হয়েছে? শরীরে এত জ্বর নিয়ে আমাকে ডাকছিস কেন? একা একা ভালো লাগছে না, তোর সাথে গল্প করব তাই ডাকছি। তোর জ্বর কেমন? ওষুধ খেয়েছি তাই অনেকটা কম। ও, এখন বিশ্রাম কর। জ্বর ঠিক হওয়ার পর যত ইচ্ছে গল্প করিস, সমস্যা নেই। এখন আমার বিছানায় শুয়ে থাক, না হলে শরীর আরো খারাপ করবে। অবনী আমার খাটে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠল, ভাইয়া তোর না গেলে হয় না? আমাদের সাথে এই বাড়িতে থেকে জানা। থাকার ব্যবস্থা থাকলে কি সেই শহরে গিয়ে পড়ে আছি? কবে বাড়িতে ফিরে আসতাম, কিন্তু আসতে পারবো না। তোর ওখানে ভালো লাগে? না লাগলেও কিছু করার নেই, বাধ্য হয়ে থাকতে হয়। এবার এতদিন পর এসেছিস, কয়েকদিন থাকবি। 3-4 দিন থেকে চলে যাব। অবনী আর কিছু বলল না। জ্বরের মাথায় অনেক উল্টাপাল্টা প্রশ্ন করছে, যার উত্তরগুলো আমাকে দিতে হচ্ছে। খেয়াল করলাম অবনী আমার বিছানাতেই ঘুমিয়ে পড়ছে। এখানে যদি ঘুমাতে দেয় তাহলে অবনীর দেখাশোনা করতে সমস্যা হবে, তাই ওকে নিজের রুমে পাঠিয়ে দেওয়া ভালো হবে। অবনী ওঠ, নিজের বিছানায় যা। না, আমি আজকে তোর সাথে ঘুমাবো। এই অবস্থায় আমার সাথে ঘুমালে অসুবিধা হতে পারে, তার চেয়ে ভালো হবে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাক, আম্মু খেয়াল রাখতে পারবে। আমি পায়ে হেঁটে যেতে পারবো না, তুই বরং আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, তাই হবে। বুদ্ধি খারাপ দেয়নি। অসুস্থ শরীর ওর রুমে যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে অবনী আমার রুমে থাক, আমি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এসব ভাবছিলাম, এমন সময় আম্মুর ডাক। ডিনার করার জন্য ডাকছে। অবনীকে বললাম, ডিনার করবি না? তখন অবনী বলল সে আগে খেয়ে নিয়েছে, এখন আর খাবে না। যেহেতু আগে খেয়ে নিয়েছে তাই কিছু বললাম না। নিজের মতো করে ডিনার করে নিয়ে অবনীর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে বাড়িতে বসে থাকতে থাকতে 3 দিন কেটে গেল। আর কয়েক ঘন্টা পর ঢাকায় ফিরে যাব। অবনী এবং আম্মু যেতে দিতে চাইছে না, কিন্তু আমার যেতে হবেই। তুই এখানে থেকে যা, এই শহরে কাজ খুঁজলে অভাব হবে নাকি? আম্মু শুধু কাজ করলে তো হবে না, ভালো জায়গায় পড়াশোনা না করলে ভালো চাকরি পাওয়া যায় না। এই শহরে না হয় কাজ করলাম, কিন্তু পড়াশোনা কোথায় করব? সেটা জানি। আবার আসবি কবে? আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। এরপর আসার সময় এই শহরে কোনো চাকরি নিয়ে ফিরবো। সেটাই করিস। আপনাদের বলে রাখি, অবনী এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। শরীরে জ্বর নেই, তবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। বেলা 11:30টার দিকে বাস, এখন 10টা বাজে। 10:30টায় বাড়ি থেকে বের হব। বাস স্ট্যান্ডের বাসার থেকে একটু দূরে, তাই আগে বের হব। এখনো নাস্তা করা হয়নি, নাস্তা শেষ করে রওনা দিব। আম্মুকে বললাম নাস্তা দিতে, আম্মু নাস্তা দিল। নাস্তা শেষ করে সবার কাছে থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবার মুখ ভার হয়েছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাস্তবতাকে মেনে নিতেই হবে। এলাকায় আমার তেমন বন্ধু নেই যে তার সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব। যতদিন ছিলাম সারাক্ষণ বাড়ির ভেতরে শুয়েছিলাম, মাঝে মাঝে বাড়ির ছাদে উঠতাম। এই পর্যন্ত সবাইকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডে এলাম। সবাইকে রেখে যেতে আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। টিকিট কাউন্টার থেকে বাসের টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম। দীর্ঘ 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার ঢাকাতে ফিরে এলাম। আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই সমস্যা হয়নি। হোস্টেলে ফিরে এসে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর কোনো টিউশনি করাতে যাইনি, কালকে থেকে সব শুরু করব। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটি গেলাম। দূরে একটা গাছের নিচে শাহিদ একা একা বসেছিল, আমি ওর কাছে যাচ্ছিলাম। এমন সময় ইরার কয়েকটা বান্ধবী এসে বলল, ইরা কোথায় গিয়েছে? এই বিষয়ে কিছু জানো? আমি মাথা নেড়ে না জানালাম। ওর বান্ধবীগুলো একটা কথাও না বলে চলে গেল। ইরার কি হয়েছে সেটা আমার অজানা, এই বিষয়ে শাহিদ বলতে পারবে। ওই তো গাছের নিচে শাহিদ বসে আছে, ওর কাছে গেলে সব জানতে পারবো। তাই দেরি না করে ওর কাছে গেলাম। আমাকে দেখে শাহিদ বলল, কবে এসছিস? কালকে দুপুরবেলা। তোর থেকে একটা কথা জানার ছিল। বল, কি কথা? ইরার কিছু হয়েছে নাকি? তোর কাছে আসার সময় ওর বান্ধবীগুলো আমাকে ঘিরে ধরে ওর কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, কালকে সকাল থেকে ইরা সহ ওর বাবা মা কারো কোনো খবর নেই। এক রাতের ভেতরে নিজের বাড়িঘরও বিক্রি করে দিয়েছে। হঠাৎ এমন কাজ করলো কেন সেটা জানি না, তবে যাওয়ার আগে ইরার বাবা নাকি একটা চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ের ভালোর জন্য ওকে নিয়ে দূরে চলে যাচ্ছি, কেউ আমাদের খোঁজ করার চেষ্টা করবে না। যার কাছে বাড়ি বিক্রি করেছে সে বলতে পারছে না ওরা কোথায় গিয়েছে।
তারা জানে না। ওদের খোঁজ করার জন্য কেউ থানাতে যায়নি? পাগল নাকি? ওদের জন্য কে থানাতে যাবে? ওদের নিয়ে আর মাত্র কয়েকদিন কথা চলবে, তারপর সবাই ভুলে যাবে। জানি না মেয়েটা কোথায় গিয়েছে, তবে যেখানে যাক সহজে অহংকারী হতে পারবে না, না হলে আমার কথাগুলোর বেশি মনে পড়বে। এটা ঠিক বলেছিস। ক্লাসে শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। এখন আমাদের অত্যাচার করার মতো কেউ ভার্সিটিতে নেই। পুরো ভার্সিটিতে ইরা সবাইকে নিয়ে মজা, অপমান আরও অনেক কিছু করত, কিন্তু এখন সেই সব করার জন্য ইরা আর নেই। তোর বোন সুস্থ হয়েছে নাকি অসুস্থই আছে? সে এখন পুরোপুরি সুস্থ, তবে শরীরটা একটু দুর্বল। ওটা কোনো বিষয় না, অসুস্থ হলে একটু শরীর দুর্বল হবেই, 1-2 দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে ক্লাসে চলে এলাম। আজকে ক্লাসের সামনের সিট ফাঁকা, অন্যদিন এটাতে ইরা বসে। এখন তো ইরা নেই, তাই সিট আমি দখল করে নিলাম। এতদিন পেছনে বসেছি, আজকে থেকে সামনে বসবো। আজকে ক্লাসটা অনেক শান্ত, কোনো ঝামেলা নেই, সবাই চুপচাপ বসে আছে। একটু পর স্যার ক্লাসে এলো, তারপর নিজের মতো ক্লাস করিয়ে চলে গেল। এভাবে সকল শিক্ষক এসে ক্লাস নিয়ে চলে গেল। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর প্রতিবারের মতো এবারও ক্লাস থেকে বের হলাম। তারপর সবাইকে নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। আজকে ভার্সিটিতে শুধু শাহিদ এবং লিজা এসেছে, বাকি সবাই কেন আসেনি সেটা আমি জানি না। দুজনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে থেকে টিউশনি করাতে যাব, তাই বেশি সময় নষ্ট না করে গোসল করে নিলাম। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। কয়েকদিন টিউশনি করাতে আসতে পারিনি দেখে সকল বাসায় জিজ্ঞেস করেছিল কেন আসেনি। তাদের সবাইকে একটাই উত্তর দিয়েছি, বোনের শরীর খারাপ ছিল, তাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। রাত 10:10 টিউশনি শেষ করিয়ে হোস্টেলে ফিরছি শহরের নির্জন রাস্তা দিয়ে। এই রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না। আশেপাশে যে সকল মানুষজন থাকে শুধু তারাই এটা দিয়ে চলাচল করে। মাঝে মাঝে 2-1টা গাড়ি চলাচল করে, তবে হঠাৎ করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং মনে মনে বলছি আর মাত্র 4 বছর অনার্স কমপ্লিট করে নিজের জেলায় ছোটোখাটো একটা চাকরি নিব, কারণ এই শহরে অনেকদিন থাকতে হয়েছে, আরও 4 বছর থাকতে হবে। ততদিনে এই শহরের প্রতি নিজের মায়া কমে যাবে। এখনই ইচ্ছে করে এখান থেকে ফিরে যাই নিজের শহরে, কিন্তু টিউশনি এবং পড়াশোনার জন্য যেতে পারছি না। ঠিক করেছি এই 4 বছর বাড়িতে ফিরবো না, পড়াশোনা শেষ করে সেই একবার বাড়িতে চলে যাব, আর আসবো না। মোবাইলের ঘড়ির দিকে তাকালাম, মাত্র 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে, মাত্র। এখন 10:15। হোস্টেলের গেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছি। পরিবেশ অনেক নীরব, হালকা হালকা বাতাস বইছে। আকাশে কালো মেঘে এসে তারাগুলোকে ঢেকে দিচ্ছে। বোঝা যাচ্ছে তুমুল বৃষ্টি নামবে। চাচা নিজের জিনিসপত্রগুলো আপনার রুমে ঢুকিয়ে রাখুন, আকাশে অনেক মেঘ করেছে, তুমুল বৃষ্টি নামবে। গেটের বসে থাকা দারোয়ান চাচা বসে থেকে পান খাচ্ছিলেন। আমার কথা শুনে তিনিও আকাশের দিকে তাকিয়ে দেখলেন। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামতে দাও, জীবনে অনেক দাগ লেগেছে, বৃষ্টি এসে মুছে দিতে পারলে অনেক উপকার হতো। চাচার কথায় আমি কিছুটা মুচকি হাসলাম। হয়তো চাচার জীবনে কোনো অতীত আছে যেটা সে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। হয়তো বৃষ্টির পানিতে ভিজে নিজেকে শান্তি দেয়, তবু বেশি ভিজলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে ভেতরে নিয়ে রেখে দিন এবং আপনি রুমের ভেতরে থেকে গেট পাহারা দিন, এটা সবচেয়ে ভালো হবে। এখন আর তুলবো না, বৃষ্টি বৃষ্টি ভাব হলে সব জিনিস ভেতরে তুলবো। ঘড়ির দিকে তাকালাম, 10:20 বাজে। এর থেকে বেশি দেরি করলে ঘুম অনেক কম হবে। আচ্ছা তাহলে থাকেন, পরে আবার কথা হবে। ভেতরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। গেট বন্ধ করবেন কখন? একটু পর গেট বন্ধ করে আমিও গিয়ে শুয়ে পড়বো। আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এই বুড়ো বয়সে শরীরে বেশি লোড নেওয়ার দরকার নেই, অল্প করুন, তাতে ভালো হবে। সবাই তো তোমার মতো বুঝে না বাজান। আমি হোস্টেলের দিকে যেতে যেতে বললাম, বোঝা সবই বুঝে, বোঝা সবাই বুঝে, কিন্তু কেউ প্রকাশ করে না। করলে যে নিজের ক্ষতি হবে, কোনো মানুষ তো জেনে বুঝে নিজের ক্ষতি করবে না। চাচা মুচকি হাসলেন, তবে জবাব দিলেন না। আমিও আর কোনো কথা না বলে হোস্টেলে প্রবেশ করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানুষ দুনিয়াতে থাকলেই দুঃখ, কষ্ট, অভাব এইসব লেগে থাকবেই। জীবনের প্রতিটা পদক্ষেপে এইগুলো আসবেই। যদি আপনার জীবনে এইসব না আসে তাহলে আপনি মানুষ না। মানুষ রূপে অন্য কিছু আজকে চোখে ঘুম আসছে না। নানা রকমের টেনশন মাথায় চেপে বসে আছে। পাশের বেডে তাকালাম, সুজন মোবাইল চালাচ্ছে। ঘুমানোর আগে ফোন চালানোর অভ্যাস ছিল, কিন্তু এখন আর নেই। একটা সময় ছিল যখন সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, কিন্তু এখন নানা টেনশন, কাজের চাপে আর ফেসবুকে যাওয়া হয় না। ভাই কিছু নিয়ে চিন্তা করছেন নাকি? হঠাৎ সুজনের কণ্ঠ শুনতে পেয়ে ওর দিকে তাকালাম। সুজন
মুচকে হাসি দিয়ে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। না ছোট ভাই, তেমন কিছু না। মানুষের কথা চিন্তা করছিলাম। একজন মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে। সমস্যা মুক্ত মানুষ কি দুনিয়াতে নেই? পাওয়া একদম অসম্ভব। পৃথিবীর ধনী ব্যক্তিগুলো দিন শেষে অনেক ঝামেলা পড়ে থাকে, তবে ধর্মের পথে এসে দেখুন কোনো ঝামেলা হবে না। যে সমস্যা হবে আল্লাহ সমাধান করে দেবে। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি ভাই। আশা নিয়ে আছি, জানি আল্লাহ একদিন আমার মনের আশা পূরণ করবেই। অনেক রাত হয়েছে ভাই, ঘুমিয়ে পড়ুন, না হলে সকালে উঠতে সমস্যা হবে। চোখ বন্ধ করে ফেললাম। এখন চোখে একটু একটু ঘুম আসছে। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম সেটা নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি শেষে আবার হোস্টেলে ফিরে এলাম, তারপর টিউশনি করাতে গেলাম। এভাবে চলছিল আমার জীবন। আস্তে আস্তে দিন গেল, মাস গেল।